আমার চলাফেরার সঙ্গে আমার খাবারের একটা মানে যেটাকে বলে সামঞ্জস্য, আমার জীবনযাপনের সাথে জীবনযাপনের সঙ্গে লাইফের এটা সামঞ্জস্য থাকতে হবে। একজন কৃষক তিনি যতটা পরিশ্রম করেন, একজন ঠেলা গাড়ি যিনি ঠেলছেন, একজন ইট ভাঙছেন যিনি, তাদের মানে অনেক এনার্জির দরকার হয়, 12-14 ঘন্টা কাজ করে, অথচ তারা কিন্তু সেভাবে খেতে পারছে না বলে তারা রোগী হচ্ছে। আর আমরা যারা ডেস্ক জব করি বা একটা ল্যাপটপ সামনে নিয়ে বসে আছি, লিফটে চড়ছি, রিক্সায় চড়ছি, গাড়িতে চড়ছি, এসকেলেটর আছে, ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে, রিমোটে সব চলছে। এখন আমাদের মানে এমন কোনো পরিশ্রম যান্ত্রিক সভ্যতা, হ্যাঁ, এমন কোনো পরিশ্রম হয় না যে আমি খাবারটাকে বার্ন করব। কিন্তু আমরা তো আগের থেকে শিখে আসলাম যে সবাই ভাত খায়, তো ভাতটা তো হচ্ছে তাদের জন্যে বেশি খেতে হবে যারা কৃষিকাজ করে, কায়িক শ্রম আছে। কিন্তু আমরা যে এখন কোনো পরিশ্রম না করে ভাতটা খাচ্ছি, সেটা তো বডিতে জমা হচ্ছে। তো এটা আমাদের এখন যে বর্তমানে এমন কেউ লোক নেই পৃথিবীতে যে কিনা নিশ্চিত করে বলতে পারবে যে এই ধরনের জাতির কী ধরনের খাবার খাওয়া উচিত। বাট আমি আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটা থেকে বুঝেছি যে আমি যত লোক পেয়েছি এই পর্যন্ত আমার কাছে গিয়েছে রোগী হিসেবে, তারা বেশিরভাগেরই অলরেডি এই যে একটু আগে আলোচনা করলাম ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিনের আধিক্য, এটা বেশিরভাগেরই আছে। অনেকের ক্ষেত্রে এটা ডায়াবেটিসের রূপে চলে গেছে। এখন আবার প্রশ্ন আসতে পারে যে তাহলে ডায়াবেটিস রোগীর খাবার কেমন হবে, বা ইনসুলিন রেজিস্ট্যান্সের রোগীর খাবার কেমন হবে, এরকম। তা এখন আমরা সবাইকে আলাদা আলাদাভাবে তো পরামর্শ এভাবে দিতে পারবো না এই টিভি প্রোগ্রামে। আমি সাধারণ যে পরামর্শ দিয়েছি যে আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বা ডায়াবেটিস থাকে বা আপনার কোষে জায়গা না থাকে, তাহলে কোষকে খালি করতে হবে। কোষকে খালি করতে হলে আপনাকে ফ্যাট যেটা জমা হয়েছে সেটাকে বার্ন করতে হবে। আর সেটাকে বার্ন করতে হলে আপনাকে ইনসুলিন লেভেলটাকে কমিয়ে নিতে হবে, কারণ ইনসুলিন চর্বিগুলোকে ভাঙতে বাধা দেয়। এই ইনসুলিন কমাতে হলে আপনাকে স্ট্রেস কমাতে হবে, কারণ স্ট্রেস কর্টিসল রিলিজ করে, স্ট্রেস হরমোন, এটা অলরেডি সুগার বানায়, ইনসুলিন তৈরি করে বডির ভিতরে। এছাড়াও চিনি জাতীয় যে খাবারগুলো সাময়িকভাবে একদমই কমিয়ে খেতে হবে। তার ফলে আস্তে আস্তে তার ইনসুলিন লেভেল কমে যাবে, তখন সে ফাস্টিং করতে পারবে, রোজা রাখতে পারবে। তো রোজা রাখলে হচ্ছে কি যে আমার একটা ফাস্টিং উইন্ডো হলো আর একটা ফিডিং উইন্ডো হলো। তখন আমি যখন খাবার খেলাম না, ওই সময়টা আমার বডির ভিতরে জমে থাকা ফ্যাট বার্ন হয়ে কোষ খালি হলো, আর যখন আমি খেলাম ওই খাবারটা বডিতে পুষ্টি হিসেবে ব্যবহার হলো। তাহলে যে ডিসিপ্লিনটা আমরা মানবো, সবার জন্য একই ডিসিপ্লিন হবে না। যার রোগ আছে তার ডিসিপ্লিন তারতম্য ঘটবে। যেমন যার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তার একরকম, যার নেই তার কথা একটু পরেই বলছি, যার ডায়াবেটিস আছে তার আরেক রকম হবে, হ্যাঁ। আর ব্লাড প্রেশার বা ফ্যাটি লিভার এগুলো সবই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে শাখা প্রশাখা বিস্তার করছে। এখন আসেন একটা লোক সুস্থ, সে কিভাবে চলবে এটা একটু আলোচনা করি। সে এভাবে চললে কখনোই রোগী হবে না, যেটা আমি এখন বলছি। প্রথমত সে তার ক্ষুধা অনুযায়ী খাবে, রিয়েল ফুডগুলো খাবে, যেটা মানে অত আমি বিস্তারিত না বলে বলছি আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার, যেটা প্রকৃতিতেই ছিল মিলিয়ন বছর ধরে। মানুষ যেটা লিভিং ফুড, হ্যাঁ লিভিং ফুড, জীবন্ত খাবার, যেগুলো মানুষ এখনো নষ্ট করেনি। যেমন জেনেটিক্যাল মডিফিকেশন, এটা হলে হবে না, নন জিএমও হতে হবে, এরকম প্রাকৃতিক হতে হবে। আচ্ছা, এখন এই খাবারগুলো সে যদি পরিমিত খায়, সে যদি একটু রোজা রাখে, মাঝে মাঝে একটা মানে ফিডিং অ্যান্ড ফাস্টিং উইন্ডো থাকে, সে যদি একটু নিয়মিত এক্সারসাইজ করে, সে যদি আর্লি ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার 3-4 ঘন্টা আগে খাওয়া শেষ করে, এবং সে যদি একটু খালি পেটে মানে ঘুমাতে যায়, কারণ হজম যদি কমপ্লিট না হয়, সে যদি খেয়ে এমনি ঘুমাতে যায়, তাহলে তার হজমও ব্যাহত হবে, ঘুমও ব্যাহত হবে। তো এরপর সে যদি আর্লি ঘুমাতে যায়, এরপর যদি সে ভোরে ওঠে, সে যদি ফজরের নামাজ জামাতে পড়ার পর একটু হাঁটাহাঁটি করে, খালি পায়ে একটু ঘাসে হাঁটে, একটু সূর্যোদয় দেখে, গায়ে একটু রোদ লাগায়, ব্যাস। এরপরে আবার যতক্ষণ না তার ক্ষুধা লাগছে ততক্ষণ যেন সে কিছু গ্রহণ না করে। এইটা হচ্ছে একটা স্বাভাবিক লোক যদি এভাবে চলে, তাহলে তার রোগী হওয়ার কোনো আপাতত কারণ নেই। আর তাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, সে অযথা চিন্তা করবে না, দুশ্চিন্তা করবে না, এই ব্যাপারটা তাকে খেয়াল রাখতে হবে।